হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিরো টু হিরো ইউটিউব চ্যানেল। আজকে আমরা করব প্র্যাকটিস সেট নাম্বার 19। যে কোনো ধরনের চাকরির পরীক্ষার জন্য অঙ্কের এই প্র্যাকটিস সেট খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই প্র্যাকটিস সেটে দেখবে কিভাবে খুবই সহজ সরলভাবে অঙ্ক শেখা যায়। তো আজকে অনেক দিন পরে, প্রায় 12-13 দিন পরে নিয়ে এসেছি আমরা অঙ্কের আবার একটা ভিডিও। এই কয়েকদিন অনেক অনেক সমস্যার জন্য রেগুলার ভিডিও করা হয়নি। যাই হোক, তো এখন থেকে আবার রেগুলার আগের মতোই ভিডিও হবে। তো আজকে প্র্যাকটিস সেটে আছে 20টা অঙ্ক মিডিয়াম লেভেলের। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, 36 বিয়োগ 48 গুণ 7, এটা ভাগ দেওয়া। তুমি ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়, ভাগ 16, তাহলে 7 ভাগের অর্থ কি বাই। দেখো, ফার্স্ট ব্র্যাকেট প্রথম ব্র্যাকেটের কাজ করতে হয়, প্রথম বন্ধনীর কাজ, তাই তো। এইটুকু কাজ আমি প্রথমে করব। এই প্রথম বন্ধনীতে দেখো গুণ আছে আর ভাগ আছে। গুণ আর ভাগের মধ্যে তুমি যদি ভাগটা আগে করতে চাও, তবে দেখো 7কে 16 দিয়ে ভাগ করা যায় না। তো আমি 7 ভাগ 16কে কি লিখবো, 7/16 বিয়োগ 19 যোগ 3 বিয়োগ 24। এটা আমি একবারে লিখতে পারি 19 আর 3 যোগ করলে কত হয়, 19 আর 3 যোগ করলে হয় 22। 22-এর থেকে 24 বাদ দিলে হয় -2। 19 আর 3 যোগ করলে হয় 22। 22-এর থেকে 24 বাদ দিলে কত হবে, -2। 16 দিয়ে 48 কাটো, 3 × 48, তবে কি দাঁড়ালো 36 মাইনাস 3 × 7 = 21 মাইনাস 3 × 7 = 21, এই যে মাইনাস আর এই যে মাইনাস, এই দুটো মাইনাসে মাইনাসে কি হয়ে গেল, +2, তাই তো। এবার 36 থেকে 21 বাদ দিলে কত হয়, 36 থেকে 21 বাদ দাও, ভুল করলাম কি কোথাও, 36 মাইনাস এটা হবে 3 3 3 × 7 = 21 মাইনাস 19 আর 3 আর 22 থেকে 24 গেলে -2, +2। হ্যাঁ, 36 থেকে প্রথমে তুমি বিয়োগটাই করে নাও। 36 থেকে 21 বাদ দিলে হয় 15 প্লাস 2 সমান সমান 17। তো আমাদের সঠিক উত্তর কত, অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর 17। প্রথমে আমরা সরল অঙ্কের সময় প্রথমে আমরা রেখা বন্ধনীর কাজ করব। এটা হলো রেখা বন্ধনী, কারো উপরে যদি দাগ থাকে তবে সেটার কাজ সবার আগে। তারপরে আমরা প্রথম বন্ধনীর কাজ করব, তারপরে আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব, তারপরে আমরা তৃতীয় বন্ধনীর কাজ করব, তারপরে আমরা এর কাজ করব, এর বা অফ আমরা যেটাকে বলি গুণ, মানে এর কাজ বলতে এর তো গুণ, কিন্তু এর কাজ গুণের থেকেও পড়ে। তারপরে আমরা ভাগের কাজ করব, তারপরে আমরা গুণের কাজ করব এবং সবার শেষে আমরা যোগ আর বিয়োগের কাজ করব। এই হলো সরলের বেসিক নিয়ম। সরলের বেসিক নিয়ম দিয়ে করলে সরল কোনোদিনও ভুল হবে না। এটা একটু মিলিয়ে দেখি আমি। এটা হয় 3 3 × 7 = 21 -19 3 × 22 থেকে 24 গেলে -2 +2 36 + 2 38 -21 17। ঠিক আছে, পরের অঙ্কে চলা যাক। লসাগু করতে হবে। কত, 9/4 21/10 63/20। কি করতে হবে, করতে হবে আমাকে লসাগু। তাহলে ভগ্নাংশের লসাগু কেমন করে বের করে, দেখো যেটা বের করতে হবে সেটাকে আমি উপরে রাখবো। যেমন এই ভগ্নাংশের লসাগু বা গসাগু কেমন করে করে, এই অঙ্কে আমাকে লসাগু বের করতে হবে। তাই আমি উপরের গুলোর কি বের করতে হবে, যেটা উত্তরে চাইবে সেটাকে আমাকে বের করতে হবে উপরে, তাই তো। যেমন উত্তরে আমাকে বের করতে বলেছে লসাগু, তাই আমি কি বের করব, উপরের গুলোর লসাগু বের করব। উপরের গুলোর, সরি একটু লিখতে সমস্যা হচ্ছে,
উপরের গুলোর লসাগু যেটা উত্তরে চাইবে আমি সেটা উপরে বের করব। উপরে লসাগু বের করলাম, তাহলে নিচের কি পড়ে রইল? নিচে পড়ে রইল গসাগু, তাই তো? উপরে যদি লসাগু হয়, নিচের কি হবে? বাকি রইল গসাগু। নিচের বের করব আমি গসাগু। যদি এই অঙ্কে গসাগু বের করতে হতো, তবে তুমি উপরের গুলো গসাগু বের করতে আর নিচের গুলো লসাগু বের করতে। যাই হোক, এই অঙ্কে আমাকে লসাগু বের করতে হবে, তো আমি তার জন্য উপরের যেটা উত্তরে চাইবে আমার সেটাকে উপরে করতে হবে। তো এটা লসাগু বের করতে বলেছে, তার জন্য আমি উপরে লসাগু করব আর নিচের গুলো লসাগু করব। উপরে কত ছিল? উপরে ছিল 9, 9, 21, 63। তো তোমরা সবাই লসাগু জানো, উপরের গুলো লসাগু করব। 9, 21 আর 63 লসাগু তোমরা করবে। লসাগু আসবে 63, মানে 63 আসবে লসাগু। আর নিচের গুলোর গসাগু করতে হবে। এই নিচের 4, 10 আর 20 যখন তোমরা গসাগু করবে, তো গসাগু আসবে 4, সরি গসাগু আসবে 2। গসাগু আসবে কত? 2। তো 63/2। উপরের গুলো লসাগু করলাম। 9, 21, 63 লসাগু 63 হবে। আর নিচের গুলোর আমি গসাগু করব। নিচের গুলোর গসাগু হবে 4, 10 আর 20 গসাগু হবে 2। 63/2 আমাদের সঠিক উত্তর, অপশন নাম্বার ডি। চলো নেক্সট অঙ্ক দেখি। M1 একটি কাজ করে 14 দিনে, তাই তো? আমি একটা লেখার সঙ্গে মানে অঙ্ক করার সঙ্গে সঙ্গে ডাটাগুলো লিখেও ফেলি। M1 ছিল, সে কাজটা করে 14 দিনে। M2 একা সেই কাজ 70 দিনে করতে পারে। M2 যদি সেই কাজটি করে, M2 লাগবে 70 দিন। M3 এর সাহায্যে তারা কাজটি 7 দিনে করতে পারে। দেখো কি লেখা আছে, M3 এর সাহায্যে তারা বলতে কে? M1, M2, M3 তিনজনেই তারা কাজটি 7 দিনে শেষ করতে পারে। তার মানে কি? M1 প্লাস M2 প্লাস M3 তিনজন মিলে যদি করে, তবে সময় লাগে 7 দিন। তোমাকে বের করতে কি হবে? তোমাকে বের করতে হবে M3 একা কাজটি করতে কত দিনে করতে পারবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। M1 একটি কাজ করে 14 দিনে, M2 একটি কাজ করে 70 দিনে এবং M1, M2 এবং M3 তিনজনে মিলে কাজটি করে 7 দিনে। তোমাকে বের করতে হবে যে M3 একা কাজটি করলে কতদিন M3 সময় লাগবে। আমি M3 কিভাবে বের করব? আমি কিভাবে বের করব? আমি যদি M1, M2 আর M3 থেকে যদি আমি M1 আর M2টা বিয়োগ করে দেই, কি বললাম আমি? যদি আমি M3 কিভাবে আমি বের করব? M1, M2, M3 থেকে যদি আমি M1 আর M2টা বিয়োগ করে দেই, তবে আমি কি পাবো? আমি পাবো M3, তাই তো? আমাকে বিয়োগ করতে হবে, কি থেকে কি বিয়োগ করতে হবে? একটা ছিল M1, M2, M3, আরেকটা ছিল শুধু M1, একটা শুধু ছিল M2। M1 ছিল কত? M1 ছিল 14, M2 ছিল 70, সরি আমি একটু ভুল লিখলাম। প্রথমে M1, M2, M3 তিনজনে মিলে ছিল কত? 7। তার মধ্যে M1 ছিল 14, M3 ছিল M2 ছিল 70। লসাগু তো আমাদের 70ই হবে। 7 10 70, 5 14 70, 17 70। তো আমাকে M3 বের করতে কি করতে হবে? আমাকে এই M1, M2, M3 থেকে এই বাকি এই দুটো আমাকে M1 আর M2 বিয়োগ করে দিতে হবে। আমি যদি M1, M2, M3 থেকে M1 আর M2টা বাদ দিয়ে দিই, কি পাবো? আমি M3 পাবো, তাই তো? তো টোটাল কাজ কয় ইউনিটের কাজ? টোটাল 70 ইউনিটের কাজ। সেই কাজটা করবে কত? 5 আর 1 6, 10 থেকে 6 গেলে কত হয়? 10 থেকে 6 গেলে হয় 4। 70/4 মানে 35/2, তার মানে 17.5 আমাদের সঠিক উত্তর, অপশন নাম্বার বি। তাহলে যদি M3 ওই কাজটি একাই করতে যায়, তবে M3 সময় লাগবে কতদিন? M3 সময় লাগবে 17.5 বা 17.5 দিন। আশা করি তোমরা সবাই সুন্দরভাবে বুঝতে পারলে অঙ্কটা।
একটু জল খেয়ে নিই, তারপরে আমরা নেক্সট অঙ্ক শুরু করব। একটি সংখ্যা R1 R2 এর থেকে 13% কম হয়। একটা আছে R1, একটা আছে R2। কি লেখা আছে দেখো, একটি সংখ্যা আছে R1 যেটা অন্য একটা সংখ্যা R2 থেকে 13% কম হয়। তার মানে কি, R2 কে আমি যদি 100% ধরি, একটি সংখ্যা আছে R1, অন্য একটি সংখ্যা R2 এর থেকে 13 কম। এই R1টা যে আছে, এই R1টা R2 এর থেকে মানে 100 থেকেও 13 কম। 100 থেকে 13 কম মানে কত? 87%। তারপর কি লেখা আছে, যদি R2 যদি 56 থেকে 50% বেশি হয়। একটা ভ্যালু দেওয়া আছে, কিসের ভ্যালু? R2 এর একটা ভ্যালু দেওয়া আছে। কি দেওয়া আছে বলো? লেখা আছে R2 সমান সমান, R2 যদি 5600 এর থেকে আরো 50% বেশি, 5600 থেকে 50% বেশি মানে 50% বেশি মানে কত? 150%, 150 বাই 100, 5600 এর থেকে 50% বেশি, তাই তো? তাহলে 5600 থেকেও আর 50% বেশি, 5600 গুণ নর্মালি কোনো সংখ্যা হয় 100%, তার থেকেও আর 50% বেশি মানে 150%, মানে 5600 তোমাকে 150% বের করতে হবে, তাই তো? তাহলে 5600 গুণ 150 বাই 100, 5600 এর 50% এই জায়গায় আমি লিখে দিলাম 5600 এর, সরি, 5600 এর 150%, 5600 এর চেয়ে 50% বেশি এর অর্থ কি? 5600 তো ছিলই, তার সঙ্গে 100% তো ছিল, তার সঙ্গে আরো 50 বেশি, 150 বাই 100, 100 যাই কাটাকাটি করি, দুটো শূন্য কাটলাম। 56 দিয়ে 15 গুণ করো, 28, 3 28-এ 84, 840, তার একটা শূন্য, 8400, 8400 তোমাকে R1 এর মান বের করতে হবে। দেখো R2 এর মান আমি কত পেলাম? 8400। R2 নিচে আমি লিখে ফেলি 8400। তাহলে 100 থেকে 8400 কত গুণ? দেখো 1, এদিকে দুটো শূন্য কেটে দাও, 1 এর থেকে 84 কত গুণ? 84 গুণ। তোমাকে R1 এর মান বের করতে হবে। সেম ভাবে এটাও কত গুণ হবে? এটাও 84 গুণ হবে। এটা যদি 84 গুণ হয়, এটাও 84 গুণ হবে, তাহলে 87-র সঙ্গে আমি 84 গুণ করব। এই জায়গায় 7, এই জায়গায় 8, সরি, এই জায়গায় পেছনে 7, এই জায়গায় পেছনে 4, 4 7 28-এর 8, পিছনে কোনো সংখ্যা যায় পিছনে 8 হবে, 8 অপশন একটাই আছে, অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর। তোমরা গুণটা করে একটু দেখে নিও ঠিক হলো নাকি ভুল হলো, আমি অপশন করলে দেখে করলাম। পিছনে 7, এখানে পিছনে 4, 4 7 28, এই 4, এই যে 7, 4 7 28-এর 8 বসলো, 8 পিছনে 8 শুধু অপশন একটারই আছে, অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর। আশা করি খুব সুন্দরভাবে তোমরা অঙ্কটা বুঝলে। এবার দেখো 5 নম্বর অঙ্ক আরো সহজ। x আর y এর ভ্যালু দেওয়া আছে, x:y = 7:2। এর অর্থ কি? এর অর্থ x মানেই 7, y মানেই 2, মানে x 7 y 2 যদি হয় তবে 7x + 4y বাই 7x - 4y কত? তাই তো 7x মানে x মানে কত? x মানে 7, 7x, x মানে যদি 7 হয় তাহলে 7x মানে কত হবে? 7 7 49 প্লাস এখানে মাইনাস, এখানে আছে 4y, y মানে যদি 2 হয় তাহলে 4y মানে কত? 4y মানে 4 দোকানো 8, এই জায়গায় 8, 49 8 যোগ করলে হয় কত? 8 যোগ করলে হয় 57, 49 থেকে 8 বিয়োগ করলে হয় 42, সরি 41, 57 আর 41 তো কাটা যায় না, তো সমান সমান 57:41। অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর। এটা খুবই একটা সহজ অঙ্ক, অনুপাত সমানুপাতের অঙ্ক। নেক্সট অঙ্ক আসা যাক।
একটি ব্যাংক অ্যাকাউন্টে 1200 টাকা জমা করে। জন ব্যাংক, একটা লোকের নাম আছে জন, জন বনেগা ডন, জন বনেগা ডন। জন ব্যাংক অ্যাকাউন্টে $1200 জমা করে 4 বছর পর অ্যাকাউন্ট থেকে মোট $1400 হয়ে যায়। সরল সুদের হার কত? আমার তোমরা আইপিটা করে দেবে। এখানে আই পি টি আর আসল দেওয়া ছিল কত? $1200। আসল দেওয়া ছিল $1200, সময় দেওয়া ছিল 4 বছর। সুদের হার তোমাকে বের করতে হবে। সুদ কত? 1200 টাকা তুমি ব্যাংকে রাখলে, টাকা ধরতে পারো বা ডলার ধরতে পারো, তাই তো? তুমি মনে করো ব্যাংকে $1200 রাখলে, এইবার 4 বছর পর সেই টাকা $1400 হয়ে গেল। তাহলে 1200 টাকার রাখার পরে যদি আমার সেই টাকা $1400 হয়ে যায়, তাহলে এই যে $200 যে বাড়লো, কিভাবে বাড়লো? সুদ হিসাবে তো আমার এই $200 বাড়লো, তাই তো? তার মানে সুদ কত হবে? সুদ হবে 1400 থেকে 1200 আমাকে বাদ দিতে হবে। সুদ হবে আমার $200। সাধারণত আমরা আই পিটির সূত্রে বসিয়ে দেবো, আই সমান সমান পিটিআর বাই 100। সবাই জানো সূত্রটা, আই মানে 200 সমান সমান পি মানে 1200 ডট টি মানে 4 ডট আর বাই 100। দুটো শূন্য আমি কাটলাম, তাই তো? 4 দিয়ে 200 কে কাটলাম 50, 2 দিয়ে কাটলাম 6, 2 দিয়ে কাটলাম 25, 25/6 একটু করি ফ্রেশ করে। 25 সমান সমান, এদিকে 6 এদিকে আর 6 আর 25 সমান সমান 6 আর এর ভ্যালুটা কত হবে? 25/6। 6 দিয়ে 25 কে ভাগ করো, 4 6 24, বিয়োগ করলে হয় 1, পয়েন্ট দিয়ে শূন্য নামাও, 6 4.1 দিয়ে কিছু একটা আসবে। অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর, 4.17। আশা করি বুঝতে পারলে। নর্মাল আইপিটার ফর্মুলাতে হয়ে গেল। একটি স্টুডেন্ট গ্রুপের গড় ওজন 44 কেজি। 40 কেজি ওজনের একজন স্টুডেন্ট গ্রুপ ছেড়ে চলে যায় এবং 34 কেজি ওজনের আরও একজন স্টুডেন্ট গ্রুপে যোগদান করে। যদি নতুন গড় ওজন এত কেজি হয়, তবে স্টুডেন্ট সংখ্যা কত? খুবই একটা ভালো অঙ্ক। তোমরা যারা পারো কনসেপ্ট অবশ্যই মুখে মুখে করতে পারবে। দেখি আমিও তোমাদের মতো চেষ্টা করে দেখি মুখে মুখে পারি কিনা। একটি স্টুডেন্ট গ্রুপের গড় ওজন ছিল কত? 44 কেজি, তাই তো? এবার কি? এবার একজন 40 জনের চলে গেল, 40 জনের চলে গেল এবং আরেকজন 34 বছর মানে 34 কেজি ওজনের অ্যাড হলো। তাহলে একজন 40 কেজি ওজনের লোক চলে গেল, আর তার বদলে 34 কেজি ওজনের লোক যোগদান করলো, তাই তো? এইবার দেখো এর ফলে কি হলো? এর ফলে নতুন গড় ওজন হয়ে যায় 43.4। আগের গড় ওজন 44, আগের গড় ওজন 44। এবার কি হলো? 44 থেকে আগে যতজন ছিল তার থেকে একজন 40 কেজি ওজনের লোক চলে গেল এবং তার বদলে 34 কেজি ওজনের একজন লোক যোগদান করলো। দেখো আগে 10 জন ছিল, একজন চলে গেল আবার একজন আসলো, পুরো 10 জনই থাকলো, তাই তো? 10 জন ছিল, একজন চলে গেল, 9 জন হলো, আবার একজন ফিরে আসলো, 10 জনই তো হয়ে গেল। এইবার 10 জনই থাকলো। এবার তার ফলে 10 জন কই পেলাম? 10 জন তো আমি জানিই না। মানে আগে সাপোজ যতজন ছিল, একজন চলে গিয়ে আরেকজন আসাতে অতজনই রইলো। যাই হোক, এর ফলে কি হলো? 40 কেজি ওজনের একজন চলে গিয়ে যদি 34 কেজি ওজনের কেউ একজন আসে, তবে তাদের গড় ওজন 44 থেকে হয়ে এত হয়ে যায়। কত কমে গেল গড় ওজন? 44 থেকে 43.4, মানে 0.6 কমে গেল। আর ওজন এদিকে কত? যে গেল তার 40, যে আসলো তার 34, তাই তো? এটা কেজি না, কেজি না,
এটা কেজি, গড় ওজন গড় কেজি, এটাও 40 কেজির গেল, 34 কেজির আসলো, মানে 6 কেজি কমে গেল, তাই তো। ভাবো একজনের গড়ে কমলো এত কেজি, আর মোট গড়ে কমলো 6 কেজি, লোক সংখ্যা কত হবে? দেখো আমি তোমাদের বোঝাচ্ছি, অঙ্কটা তুমি বোঝার চেষ্টা করো। প্রথমে গড় ওজন ছিল 44 কেজি, এবার গ্রুপের একজন মেম্বার চলে গেল যার ওজন 40 কেজি, তার বদলে আরেকজন মেম্বার যোগ দিল যার ওজন 34 কেজি। এর ফলে মেম্বার সংখ্যা তো কোনো চেঞ্জ হলো না, একজন চলে গেল একজন তার বদলে আসলো, তাই তো। এবার তার ফলে কি হলো, গড় ওজন 43.4 হয়ে গেল, মানে ওই 40 কেজির জায়গায় 34 কেজি ওজনের লোকটা আসাতে, মানে 6 কেজি ওজন কম হওয়াতে গড় ওজন 0.6 কমে গেল। তাহলে কতজন লোক প্রথমে ওই গ্রুপে ছিল বা এখন আছে, একই ব্যাপার, তোমাকে সেটা বের করতে হবে, তাই তো। তাহলে গড় ওজন গুণ মোট লোক সমান সমান মোট ওজন, তাই তো। গড় ওজন মানে একজনের যদি মনে করো এত করে কমে, তাহলে মোট এত ওজন কমতে কতজন লোক লাগবে, এটাই তো প্রশ্নটা, তাই তো। তাহলে একজনের গড় ওজন কমলো 0.6, মোট লোক আমি এক্স ধরলাম, তাহলে গড়ে আমরা কমলো কত, মানে মোট কমলো কত, মোট 6। তুমি এটা ভাবো যে একজনের মনে করো 0.6 কেজি মানে 600 গ্রাম, তাহলে একজনের ওজন যদি 600 গ্রাম করে কমে কমে তাহলে 6 কেজি কমতে আমার কতজন লোক লাগবে? আমার কথা তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে, যে একজনের ওজন যদি গড়ে 600 গ্রাম করে কমে যায়, 0.6 কেজি মানে 600 গ্রাম, এটা মানে 600 গ্রাম, তাই তো। একজনের গড় ওজন যদি 600 গ্রাম করে কমে, তবে মোট 6 কেজি ওজন কমতে মানে 6000 গ্রাম কমতে কতজন লোকের প্রয়োজন? এটা এক্স এর মান বের করবে, উত্তর আসবে 10 জন লোকের প্রয়োজন। প্রথমে ওই গ্রুপের স্টুডেন্ট সংখ্যা কত ছিল? 10 জন, 10 জন ছিল, একজন চলে গিয়ে একজন আসাতে এখন আবার 10 জনই হয়েছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে আমি যেটা বললাম, তাছাড়া তোমরা এই জায়গা থেকে সমাধান করে নিতে পারো, যেভাবে তোমাদের সুবিধা হয় তোমরা করবে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। মান নির্ণয় করো 555 যোগ 44 গুণ 2/11 গুণ, গুণ হবে না, বিয়োগ 25 গুণ 3। এমনই তো, আমি শুধু ভাগটা যে ছিল ভাগটাকে আমি বাই দিয়ে লিখলাম, ভাগটাকে আমি 2/11কে আমি 2/11 লিখলাম, লেখা যায়, কোনো সমস্যা নেই। তো তোমাকে গুণের কাজ করতে হবে, এগুলো গুণ আছে, গুণের কাজগুলো করতে হবে। এটা দিয়ে 44 কাটো, 4 হয়, তাহলে 555 প্লাস 4 দুগুণ 8 মাইনাস 3 25-এ 75, তাই তো। 555 সঙ্গে 8 যোগ করে 75 বাদ দিতে পারো তোমরা, বা আগে 75 বাদ দিয়ে দিতে পারো। 555 থেকে 5 বাদ দাও 550, তার থেকে 70 বাদ দাও, 500 থেকে 20 বাদ দাও 480, আর 8 488। অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর। ক্যালকুলেশনে ভুল হলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। নেক্সট অঙ্কে ফটাফট চলে যাই। মোহন একটি পুরনো ফোন 4000 টাকা দিয়ে কেনে এবং সারাতে 500 টাকা খরচ করে, তাহলে মোট খরচ কত হলো? মোট খরচ, একটি ফোনও 4000 টাকা দিয়ে কিনলো, কেনার পরে তার সঙ্গে আরো এটি ঠিক করতে আরো 500 টাকা খরচ করলো, তাহলে মোট 4500 টাকা খরচ হলো, মোট খরচ। এবার এটি 5000 টাকায় বিক্রি করবে, তাহলে 4500 টাকা খরচ করার পরে সে যদি সিপিএসপি লেখা নেই, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, দেখো সে 4000 টাকা দিয়ে ফোনটা কিনলো, কিন্তু এটা কিন্তু তার ক্রয় মূল্য না, কারণ সে যে পকেট থেকে 4000 টাকা দিয়ে ফোন কিনলো, আবার সে ফোনটা সারাতে মানে ঠিক করতে রিপেয়ার করতে যে 500 টাকা পকেট থেকে দিল, সেটাও তার ক্রয় মূল্যের মধ্যে অ্যাড হয়ে যাবে।
তাহলে মোট ক্রয় মূল্য কত হয়ে গেল? মোট ক্রয় মূল্য 4000 না, 4000 প্লাস 500, মোট ক্রয় মূল্য হয়ে গেল 5000। বিক্রয় করবে কত? বিক্রয় করবে 5000 টাকায়। ক্রয় মূল্য 4500, বিক্রয় মূল্য 5000, তাই না? কাটাকাটি করো, দুইটা শূন্য তুমি কাটতে পারো, 5 দিয়ে কাটতে পারো 9, 5 দিয়ে কাটতে পারো 10। তার মানে কি 9 টাকায় কিনে তোমাকে 10 টাকায় বিক্রি করতে হবে। তো 9 টাকায় কিনে তুমি যদি 10 টাকায় বিক্রি করো, অবশ্যই তোমার লাভ হবে। কয় টাকা লাভ হবে? 9 টাকায় কিনে আমি 10 টাকায় বিক্রি করলাম, আমার লাভ হবে 1 টাকা। কত টাকার উপরে 1 টাকা লাভ হবে আমার? না, আমি 9 টাকায় কিনলাম, 9 টাকা কেনার পরে সেটা আমি 10 টাকায় বিক্রি করলাম। তাহলে যে আমার যে 1 টাকা লাভটা হলো, সে তোমার 10 টাকার থেকে 1 টাকা লাভ হয়নি, আমার 9 টাকার থেকেই 1 টাকা লাভ হলো। 9 টাকায় কিনলাম এবং 1 টাকা লাভে সেটাকে আমি 10 টাকায় বিক্রি করলাম। তাহলে সবসময় নিচে ক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য কত হবে? 9। পার্সেন্ট আনার জন্য 100% দিয়ে গুণ। 100কে তোমরা 9 দিয়ে ভাগ করবে, 11.1111 আসতেই থাকবে আসতেই থাকবে। আমি আর ভাগটা করলাম না, 11.11 আমাদের সঠিক উত্তর। পি একটি কাজ 14 দিনে করতে পারে। দেখো পি যে আছে, পি কোনো একজন, সে একটি কাজ 14 দিনে করতে পারে, 4 দিনে কত অংশ করবে? খুবই সহজ অঙ্ক। টোটাল কাজ শেষ করতে সময় লাগে 14 দিন, কিন্তু পি কাজটি করলো মাত্র 4 দিন। আশা করি বুঝতে পারলে আমি যা লিখলাম মানে এই তোমাদের সামনে। পি সম্পূর্ণ কাজটা শেষ করতে পারে 14 দিনে, কিন্তু সে কাজটা করলো মাত্র 4 দিন। আশা করি বুঝতে পারলে 14 দিনের জায়গায় সে মাত্র 4 দিন করলো। তাহলে কত ভাগ কাজ শেষ হবে? 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 7, 7 ভাগের 2 ভাগ কাজ মাত্র শেষ হবে। 7 ভাগের 2 ভাগ কাজ মাত্র শেষ হবে। যদি বলতো কত কাজ বাকি রইবে, কত কাজ বাকি থাকবে, তাহলে 7 ভাগের মধ্যে 2 ভাগ কাজ হয়ে গেল, বাকি রইল কয় ভাগ? বাকি রইল 5 ভাগ। 7 ভাগের মধ্যে 2 ভাগ কাজ হয়ে গেল, বাকি রইল 7 ভাগের 5 ভাগ। আশা করি বুঝতে পারলে। নেক্সট অঙ্ক দেখো, একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 25% বেশি, লাভে বিক্রি করতে হলে বিক্রেতা সর্বোচ্চ কত শতাংশ ছাড় দিতে পারে? জল খেয়ে একটু। কোনো একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 25% বেশি। ক্রয় মূল্য আর মার্ক প্রাইস ধার্য মূল্য। ক্রয় মূল্য সাপোজ যদি আমি সব সময় 100 ধরবো, ক্রয় মূল্য যদি আমি 100 ধরি, একটি দ্রব্যের ধার্য মূল্য যে আছে ক্রয় মূল্য অপেক্ষাও 25% বেশি। ক্রয় মূল্য যদি 100 করি, তার থেকে আরো 25 বেশি, 25% বেশি, 125। তাই তো? এবার দেখো কি লেখা, লাইনটা খুবই একটা ক্রিটিক্যাল লাইন। লাভে বিক্রি করতে হলে বিক্রেতা সর্বোচ্চ কত শতাংশ ছাড় দেবে? এই জায়গায় হয়তো লেখার একটু ভুল লিখেছে, বা হয়তো আমি বুঝতে পারছি না। যাই হোক, কি লিখলাম আমি? যাই হোক, এই লাইনটা হয়তো ঠিক আছে, আমি যেটা লিখলাম ওটাও ঠিক আছে। এই বই লেখা আছে কি, লাভে বিক্রি করতে হলে বিক্রেতাকে সর্বোচ্চ কত শতাংশ ছাড় দিতে পারে। বা আমি কি লিখলাম? আমি লিখলাম লসে, লাভের বদলে কি লিখলাম? লসে। লসে বিক্রি করতে না হলে কত শতাংশ ম্যাক্সিমাম ছাড় দিতে পারে? মানে মনে করো তুমি 100 টাকা জিনিসটা কিনলে, তাই তো? কেনার পরে তুমি জিনিসটা 25% দাম বাড়িয়ে লিখলে, তোমার দাম হয়ে গেল লেখার ওটার উপরে 125 টাকা। এবার তুমি ম্যাক্সিমাম সব থেকে বেশি কত ছাড় দিতে পারবে যাতে তোমার কোনো লস না হয়? আমার কথা বুঝতে পারলে? তুমি একটা জিনিস 100 টাকা কিনলে, কেনার পরে তোমার সেটার উপরে তুমি প্রিন্ট দাম লিখে রাখলে 125 টাকা, তাই তো? এবার তুমি ওই 125 টাকার উপরে ম্যাক্সিমাম ডিসকাউন্ট, ম্যাক্সিমাম কত ডিসকাউন্ট দিতে পারলে তোমার কোনো লস হবে না? আচ্ছা, তোমার কখন লস হবে না?
তুমি 125 টাকায় মনে করো দাম লিখলে, লেখার পরে তুমি যদি 100 টাকায় বিক্রি করো, তাও তো তোমার আসলটা আসবে, মানে কেনা দামটা আসবে, তোমার তো লস তো আর হচ্ছে না। তুমি যদি 100 টাকার কম টাকায় বিক্রি করো, 99 টাকায় বিক্রি করো বা 99.999999 টাকায় বিক্রি করো, তাও তোমার লস হবে, তাই তো। এবার কি বলেছে অঙ্কে, সর্বোচ্চ তুমি কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে পারো যাতে তোমার কোনো প্রকারের লস হবে না, তাই তো। মানে আমি ম্যাক্সিমাম মানে মিনিমাম কত দামে বিক্রি করতে পারি, আমি মিনিমাম 100 টাকায় বিক্রি করতে পারি, তার থেকে আমার নিচে বিক্রি করা সম্ভব না, কারণ 100 টাকার নিচে 99 সাধারণত যদি আমি ধরি, তবে 99 টাকা যদি আমি বিক্রি করি তবে আমার অনেকটা লস হবে। কিন্তু প্রশ্নে লেখা আছে লসে বিক্রি না করতে হলে, মানে লসে বিক্রি করা যাবে না, তাই তো। তাহলে 125 টাকায় এবার দামটা লেখা হলো, মানে আমাকে যদি আমি 100 টাকায় বিক্রি করতে চাই, আমি কত টাকা ডিসকাউন্ট দিতে হবে, আমাকে 25 টাকা ডিসকাউন্ট দিতে হবে। কত টাকার উপরে 25 টাকা ডিসকাউন্ট দিতে হবে, না যা দাম লেখা ছিল 125 টাকা যে লেখা ছিল, এই 125 টাকার উপরে আমাকে 25 টাকা ডিসকাউন্ট দিতে হবে। পার্সেন্টটা তাহলে আমাকে 100 দিয়ে গুণ করবো, এটা কাটাকাটি করবে, সঠিক উত্তর 25 দিয়ে 125 কাটো, 5 25-এ 125, 5 দিয়ে 100 কাটো, 5 দিয়ে 100 কাটো 20। তাহলে অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। নেক্সট অঙ্কে যাওয়া যাক। রিয়া 25% লাভে একটি এত ল্যাপটপ এত টাকায় বিক্রি করে, 30% লাভ করতে হতো, তবে সে কত দামে বিক্রি করতো। দেখো, রিয়া 25% লাভে কোনো একটি ল্যাপটপ 35,000 টাকায় বিক্রি করে। এবার সে যদি 25% না লাভ করে, সে যদি 25% লাভ করতে না চেয়ে সে 30% লাভ করতে চাইতো, তবে কত দামে তাকে বিক্রি করতে হতো। আশা করি অঙ্কের ডাকটা সবাই বুঝতে পেরেছো, সহজ অঙ্ক। রিয়া 25% লাভে একটি ল্যাপটপ এত টাকায় বিক্রি করে, তার মানে আমাকে উত্তর বের করতে হবে কি, দাম মানে টাকাটা আমি পিছনের দিকে রাখবো। 25% লাভের অর্থ কি, ক্রয় মূল্য যদি ক্রয় মূল্য আমি তো সবসময় 100 ধরবো, ক্রয় মূল্য যদি 100 ধরি, 25% লাভ, 25% লাভ মানে কি 125%-এ যদি বিক্রি করি তবে দাম হয় 35,000 টাকা, তাই তো। 25% লাভে মানে 125%-এ যদি আমি বিক্রি করি তবে দাম হয় 35,000 টাকা। এবার লেখা আছে আমি 25% লাভ 30% লাভ করতে চাই, তবে আমাকে 130-এ বিক্রি করতে হবে কত টাকায়। আশা করি অঙ্কটা বুঝতে পারলে। 35 3টা 0 বাই 125 গুণ 130, কাটাকাটি করে নেই। 100-এর মধ্যে 8টা 25, তাহলে 3500-এর মধ্যে 1000-এর মধ্যে 8টা 25, 3000-এর মধ্যে 3 8 24টা 25, 24টা আর 500-এর মধ্যে 4টা 25, 24 আর 4 28 হয় হয়তো, পিছনে একটা 0, 280 হয় হয়তো, আমার ঠিক জানা নেই, তোমরা করে নিও। 28 আর 13 গুণ করে পিছনে একটা 0 দিবে, তাই তো। এবার 280 আর 130 গুণ করতে হবে, তাহলে 280 আর 84, 300 আর 64, 364, 364, পিছনে দুইটা 0। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। তোমরা একটু ক্যালকুলেশনটা করে নিও, আমি শর্টে করলাম একটু। চলো আমি নেক্সট অঙ্কে যাই ফটাফট। কোনো একটা রাশি থেকে 10% বাদ দেওয়ার পর এবং তারপর বাকি থাকা অবশিষ্ট থেকে 70% বাদ দেওয়ার পর এত টাকা পড়ে থাকে, রাশিটি কত। আমি রাশিটি ধরলাম x টাকা বা x, রাশিটি ধরলাম আমি কত x। তাহলে প্রথমে ছিল রাশিটা ছিল x, তার থেকে প্রথমে আমাকে 10% বাদ দিতে হবে। তো 10% যদি আমি বাদ দিই রইলো কত, রইলো 90%, মানে 90/100। এবার অবশিষ্ট থেকে 70% আবার বাদ দিতে হবে, আবার যদি আমি 100 থেকে 70 বাদ দিই তাহলে থাকলো কত, থাকলো 30, তাই তো। প্রথমে আমি রাশিটি ধরলাম x, প্রথমে আমাকে 10% বাদ দিতে বললো, তো আমি 100 থেকে 10 বাদ দিলাম, 100 থেকে 90 হয়ে গেল। তারপরে আবার 70% বাদ দিতে বললো, তবে আমি 100 থেকে এবার 70 বাদ দেবো, কত হয়ে গেল 30। এত কিছু হওয়ার পরেও বাদ থাদ দেওয়ার পরেও সবার শেষে আমার 11 8 8 পড়ে আছে, তো আমাকে x এর মানটা বের করতে হবে। একটা করে শূন্য কাটলাম আপাতত, এই 9 দিয়ে এটা কাটা যাবে,
9 12 একবারে করলাম 108 18 9 দুগুণ 18 128 সরি 9 দুগুণ 12 122 ঠিক করলাম কি 9 দিয়ে কাটলাম 9 9 3 2 28 9 দুগুণ 18 আর একটু ভুল হয়েছে 9 12 108 বিয়োগ করলে হয় একবার করে নেই 11 11 কে 9 9 2 28 2 28 9 দুগুণ আমি 9 দিয়ে কাটবো 9 9 11 থেকে 9 গেলে হয় 2 28 3 নং 27 বিয়োগ করলে হয় 28 হয়ে গেলে 1 28 18 2 তোমরা একটু করে নিও 132 হলো 3 দিয়ে আবার 132 কে কাটবো আমি 3 4 12 3 4 12 44 তাহলে উপরে রইলো x আর এই 10 এদিকে এই 10 তাহলে তো সে 100 এর পাশে গুণ হয়ে যাবে তাহলে x সমান সমান 44 গুণ 100 মানে 4400 অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। নেক্সট দুটি ট্রেন 190 মিটার এবং আরেকটি 250 মিটার দীর্ঘ সমান্তরাল ট্র্যাকে বিপরীত দিকে দৌড়াচ্ছে। বিপরীত দিকে মানে কি পরস্পরের মুখোমুখি। একটা ট্রেন যদি পূব থেকে পশ্চিমে যায় একটা ট্রেন যাবে পশ্চিম থেকে পূবে, তাই তো? একটা ট্রেন যদি আসাম থেকে গুজরাটের দিকে যায় তাহলে একটা ট্রেন আসবে গুজরাট থেকে আসামের দিকে। গতিবেগ দেওয়া আছে এত, কত সময় নেবে তাই তো? এবার শোনো, গতিবেগ দেওয়া আছে, গতিবেগ এমন হলে গতিবেগ যোগ হয়। তোমরা সবাই জানো গতিবেগ কি হয়, পরস্পর অভিমুখে যখন যায় এইভাবে তখন তোমার স্পিডটা অনেক বেশি মনে হবে, তোমার গতিবেগ তখন যোগ হবে। গতিবেগ কত হবে? গতিবেগ হবে 78 আর 66 যোগ করো 8 6 14 4 হাতের 1 4 1 14 144 সময় সূত্র 144 তো, তাহলে এবার 144 কিলোমিটার পার ঘন্টা যে আছে এটাকে তুমি মিটার পার সেকেন্ডে আনতে পারো। মিটার পার সেকেন্ড আনতে তো সাধারণ ব্যাপার, 5/18 দিয়ে গুণ করতে হয়। 144 কিমি পার ঘন্টা বেগ বেরোলো, এটাকে তুমি মিটার পার সেকেন্ডে আনো, 5/18 দিয়ে গুণ করো, 18 দিয়ে কাটো, 8 8 রং 144 5 8 40 5 8 40 মিটার পার সেকেন্ড। এটা কিমি পার ঘন্টা, এটা মিটার পার সেকেন্ড। তো তোমাকে সময় বের করতে হবে। সময় সূত্র কি? সময় সূত্র দূরত্ব বাই বেগ। সময়ের নিয়ম কি? দূরত্ব বাই বেগ। দূরত্ব কত? 390 মিটার আর একটা 250 মিটার। মোট দূরত্ব কত হলো? 300 আর 200 500 আর 90 50 40 640, মোট দূরত্ব 640 মিটার। বেগ বের করলাম আমি 40 মিটার পার সেকেন্ড। 0 0 কাটলাম, 4 দিয়ে 16 কাটলে 16 সেকেন্ড। অপশন নম্বর বি আমাদের সঠিক উত্তর। খুবই ঘুম পাচ্ছে, তাদের সেটটা শেষ করার চেষ্টা করি, রাত 1টার মতো বাজে প্রায়। 4x x plus 4 3x minus 1 এর চতুর্থ সমাধান নির্ণয় করো, যেখানে x 2। আচ্ছা, x এর ভ্যালু দেওয়াই আছে 2। x যদি 2 হয় তাহলে 4x মানে কত? 4 দোকানে 8। x প্লাস 4 কত? x মানে হলো, সরি হ্যাঁ, এ 4x 4 গুণ x মানে 2, 4 দোকানে 8, ঠিক আছে। x প্লাস 4, x কত? 2, 2 প্লাস 4 মানে 6। এবার কি লেখা আছে? 3x মাইনাস 1, তাই তো? 3x মানে কত? x যদি 2 হয় 3x মানে 3 দীর্ঘা 9, তার থেকে একবার দাও 8। তোমাকে শেষ ওয়ার্ডটা বের করতে হবে, তাই তো? তোমরা নিয়ম জানোই, প্রথমের সঙ্গে শেষেরটা গুণ করলে যা হয় মধ্যে দুটো গুণ করলেও সেম হয়। তাহলে আমি এটাকে যদি আমি x ধরে নিই চতুর্থ পদকে, তাহলে 8 গুণ x সমান সমান 6 গুণ 8, 4x 7 দোকানো 8, x প্লাস 4 2 4 3x মাইনাস 1। আমি একটু ভুল করেছি, সরি।
3x মাইনাস দেখ, আচ্ছা 4x মানে তো হয়ে গেল কত, 4x মানে 4 দুগুণ 8, x প্লাস 4 মানে 2 যোগ 4 6। এবার 3x মাইনাস 1, 3x মানে কত, x মানে তো 2 হয়, x মানে সরি x মানে তো 2 হয়, 3x মানে 3 দুগুণ 6 থেকে 1 গেলে হবে 5, x ভ্যালু হবে 5, 6 গুণ 5। এবার x এর সমান সমান 6 গুণ 5 বাই 8, 2 দিয়ে কাটাকাটি করো 3 4 সমান সমান 15/4। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর। চতুর্থ সমতার নিয়ম কি, প্রথমের সঙ্গে উর্ধ্বপদ গুণ করে যা হবে মধ্যে দুটো গুণ করে সেটাই হতে হবে। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। একটি দ্রব্যের ধার্য মূল্য 9,600 টাকা, বিক্রয় মূল্য এত টাকা, ছাড়ের শতাংশ কত? মানে একটা জিনিস আছে মনে করো যার উপর দাম লেখা আছে 9,600 টাকা, সেটাকে তোমাকে বিক্রি করতে হবে সরি 6,336 টাকায়। তাহলে কত টাকা ছাড় দিতে হবে? এবার একটা জিনিস যদি আমি 9,000 টাকা লেখা থাকে আর সেই জিনিসটা যদি আমি 6,336 দিয়ে বিয়োগ করি, বিয়োগ করো 10 থেকে 6 গেলে 4 হাতের 1, 3 একে 4, 6 3 একে 4, 6 7 2, 4 6 10 শূন্য হাতের 1, 6 3 9 11 শূন্য হাতের 1, 3 9 11 শূন্য হাতের 1, 2464 টাকা। তাহলে এত টাকা আমাকে ছাড় দিতে হবে। কত টাকার উপরে ছাড় দিতে হবে? 9,600 টাকার উপরে, তাই তো? 9,600 টাকার উপরে আমাকে 2664 টাকা ছাড় দিবে। তো 9,600 টাকা মনে করে দাম লেখা ছিল, সেটাকে আমাকে ছাড় দিবে 2,464 টাকা ছাড় দেবে। কত পার্সেন্ট ছাড় দিল সেটা তোমাকে বের করতে হবে, গুণ 100%, তাই তো? 9600 আগের দাম ছিল, তার থেকে কমাতে হবে 2664। এই দুটো শূন্য কাটো, 96 দিয়ে ওটা একবারে 2464 একবারে যেতে পারে, আবার নাও যেতে পারে, দেখে নেই। ডাইরেক্ট 96 দিয়ে যাবে না, আমি ওখানে ভুল করলাম, ভুল করেছি। এটা 9,600 হতো, 9,600 হলে 6 4 2 3, 4 6 10 শূন্য হাতে 1, 3 6 9 হাতে 11 শূন্য হাতে 1, 3 2 5 হাতে 1 6 6 3 9, দেখ 3264 টাকা ডিসকাউন্ট করবে। দাম লেখা ছিল 9600 টাকা, সেটাকে বিক্রয় করা হলো 6,336 টাকায়। তার মানে সেটার উপরে 3,264 টাকা ডিসকাউন্ট পেলো, তাই তো? 9600 উপরে 3,264 ডিসকাউন্টে শূন্য কাটলাম। এটা কাটলে একবার তোমার ভাগ করে দেখবে, ভাগ করে আসবে 34, ভাগ করে আসবে কত, 34। তাহলে অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর 34% আমাকে ছাড় দিতে হবে। নেক্সট অঙ্ক দেখা যাক। 28টি সংখ্যা করে 110, যদি আমরা একটি সংখ্যা বি কে প্রত্যেকের সঙ্গে যোগ করি, তারপর প্রথমে সবার ছিল 110 গড়, এবার যোগ করতে হবে বি, তাহলে গড় হয়ে যাবে 128।
বুঝতে পারলে? একটা 28টি সংখ্যার গড় 110, 28টি সংখ্যার গড় 110, প্রত্যেককে কত যোগ করা হয়, তবে গড় হবে 128। 110 থেকে 128 আসতে হলে কত যোগ করতে হবে? 110 থেকে 128 এর জন্য 18 যোগ করতে হবে, তাই তো? ভালো করে বোঝো, 28টি সংখ্যা করে 110, যদি আমরা একটি সংখ্যা b কে প্রত্যেক সংখ্যার সঙ্গে যোগ করি তবে গড় হয় 128। b এর মান কত? তো 110 ছিল আগের গড়, এখন গড় 128 চাই। তাহলে 110 থেকে 128 আসতে হলে আমাকে কি করতে হবে? আমাকে 18 যোগ করতে হবে। তো b এর মান কত হবে? কত আমি যোগ করলাম? 18। আশা করি বুঝতে পারলে। একবার বুঝিয়ে দিতে তোমাদের পরে অঙ্ক করতাম, ভালো করে করিও নি এখনো। 28টি সংখ্যার গড় 110, 28টা সংখ্যা আছে যারা গড়ে প্রত্যেকটা 110 করে। যদি আমরা একটি সংখ্যা b কে প্রত্যেক সংখ্যার সঙ্গে যোগ করে তবে গড় হয় 128। b কে কি করব? 110 থেকে গড় 128 আনার জন্য করা হলো। যদি আমরা একটি সংখ্যা b কে প্রত্যেক সংখ্যার সাথে যোগ করি তবে গড় হয় 128। b এর মান কত? b এর মান হবে কত? 18। আগে ছিল 110 গড়, এখন হয়ে গেল গড় 128। কত বাড়লো? 18 বাড়লো। এটাই আমাদের সঠিক উত্তর, অপশন নাম্বার সি। চলো নেক্সট, ঘুমিয়ে থাকা যাচ্ছে না। 15 শ্রেণী বা সাথে একটি নীলের ধাতব গোলককে গলিয়ে একটি শঙ্কুর রূপ দেওয়া হলো। নীলের ধাতব গোলক যে আছে, মানে এমন একটা কিছু হয়তো আছে, এটাকে গলায় এমন একটা শঙ্কু বানাবে। এমন যদি ভর্তি লোহার বল থাকে তাহলে সেটাকে গলিয়ে 15 সেম ভূমি ব্যাসে একটি শঙ্কুর রূপ দেওয়া হলো। তাহলে দেখো, এই ঘনকের আর এই পিরামিডের কি সেম? সরি, কি বলতে চাইছিলাম, 15 সেমি ব্যাসার্ধের একটি নীলের ধাতব গোলককে গলিয়ে এবং 15 সেমি ভূমি ব্যাসের একটি শঙ্কুর রূপ দেওয়া হলো। শঙ্কুর উচ্চতা কত? তাই তো? তাহলে এই প্রথমে যে গোলকটা ছিল তার যে আয়তন আছে, ওই আয়তনে আমাকে আরেকটা শঙ্কু বের করতে হবে। শঙ্কুর উচ্চতা কত? তাহলে কি কি সেম? আয়তন সেম হবে। তাহলে নিরেট গোলকের আয়তন আর শঙ্কুর আয়তন সমান হতে হবে, তাই তো? তাই তো? এবার নিরেট গোলকের আয়তন সূত্র কি? 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব গোলকের সূত্র। আর শঙ্কুর আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কয়ার এইচ। নিচে 3 কাটলাম, পাই দিয়ে পাই কাটলাম। আর এর কিউব, আর মানে ব্যাসার্ধ প্রথমে গোলকে দেওয়া ছিল 15, তাহলে 15 কিউব, 15 গুণ 15 গুণ 15। এই পাশে আর কিউব থাকলো, এই পাশে কি থাকলো? এই পাশে আর স্কয়ার আর এইচ। আর স্কয়ার মানে কত? ভূমির ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ কত হবে? ব্যাস যদি 15 হয়, ব্যাসার্ধ হবে 15/2। আর স্কয়ার আছে এইদিকে রইলো আর কিউব, এদিকে রইলো আর স্কয়ার এইচ। আর এই পাশে আর কিউব মানে ধাতব গোলকের আর 15 15 15 15 3 আর এদিকে আর স্কয়ার। আর মানে কত? আর মানে ব্যাস দেওয়া আছে 15, তাহলে ব্যাসার্ধ মানে কত হবে? 15/2।
তাহলে 15/2 স্কোয়ার মানে 15/2 গুণ 2/গুণ হবে গুণ এইচ, এদিকে আর এর কিউব, এদিকে আর এর স্কোয়ার আর এইচ। কাটাকাটি করো, উপরে 15 উপরে 15 কাটো, উপরে 15 উপরে 15 কাটো, ও থাকলো এপাশে। এপাশে থাকলো 15 একটা, এপাশে উপরে থাকলো এইচ, নিচে আছে 2 কোনো 4। ভুলি করলাম নাকি? সরি, পাশে একটা পড়ছিলাম দেখিনি। ফোর বাই থ্রি, থ্রি কাটা গেল, পাই বাই কাটা গেল, 4 আর এর কিউব, আর এদিকে 16 সেমি ভূমি ব্যাসার্ধে একটা শঙ্কুরূপ দেওয়া হল, শঙ্কুর উচ্চতা কত? পাই 1/3 গেল, পাই আর স্কোয়ারে গেল, এইচ গেল, তাই তো। এবার কি থাকলো এপাশে? 4/1, ওই পাশে কি থাকলো উপরে? এপাশে শুধু 4 না, 4 আছে, 15, 4 15 60। এই পাশে কি আছে? এই পাশে উপরে আছে এইচ, নিচে আছে 2 2 কোনো 4, উপরে আছে এইচ, নিচে আছে 2 2 কোনো 4, কোনাকুনি গুণ করবে, এক্স এইচ এর মান আসবে 240। অপশন নম্বর ডি আমাদের সঠিক উত্তর। এক ব্যক্তি এত সুদের হারে এত টাকা ধার করেন, যদি সুদের পরবর্তী 6 মাস হতো তবে 1 বছর কত টাকা শোধ করতে হতো? কি লেখা আছে দেখো আবার। এক ব্যক্তি বার্ষিক এত সুদের হারে 15,000 টাকা ধার করেন, যদি সুদের পরবর্তী 6 মাস অন্তর হতো 1 বছর কত টাকা শোধ করতে হবে? টাকার নিচে লেখে কি? টাকার নিচে লেখে আসল, উপরে লিখি সুদ প্লাস আসল, আর লিখি মোট কিস্তি কয়টা। যেমন এই অঙ্কে আসল যদি আমি 100 ধরি, সুদের হার 30% সারা বছরে, সুদের হার 30% সারা বছরে, তবে সুদের পর্ব যদি 6 মাস হয়, বছরে কয়বার হবে? বছরে হবে 2 বার। আমার কথা বুঝতে নাই? দেখো, বার্ষিক সুদের হার দেওয়া আছে 30%, তাই তো। তার মানে কি 1 বছরের সুদের হার 30% দেওয়া আছে। এবার লেখা আছে যদি পুরো সুদের পর্বটি 6 মাস অন্তর হতো, মানে 1 বছরের বদলে তোমাকে আবার 6 মাস পর পর, বুঝতে পারলে? আবার শোনো, এবার 6 মাস অন্তর মানে বছরে কয়বার? 30, 2 বার। এবার 30% যা আছে সেটা তো 2 ভাগ হয়ে যাবে। বুঝতে পারলে কি বললাম? সুদের হার বার্ষিক যদি 30% হয়, তো 6 মাস পর পর মানে বছরে কয়টা কিস্তি হবে? 6 মাস পর পর হলে বছরে 2টা কিস্তি হবে। তাহলে 30% যে আছে সেটা তোমার সুন্দরভাবে 2 ভাগে ভাগ করা থাকবে, যাওয়ার সময় নিয়ে যাবে। সরি, ঘুমিয়ে করে কি উল্টা পাল্টা বলছি, খারাপ পেও না। আসল ছিল 100 টাকা ধরলাম। এইবার সুদের হার আছে বার্ষিক 30%, সেটা যদি 6 মাস পর পর হয়, মানে বছরে যদি 2টা কিস্তি দিতে হয়, তবে সুদের হারটাও আর 30 থাকবে না। বছরে 2 কিস্তি, তার মানে 15% করে ভাগ হয়ে যাবে সুদের হার, তাই তো। বছরে 2 কিস্তি, 6 মাস পর পর কিস্তি, তার মানে বছরে 2টা কিস্তি। তাহলে যে সারা বছরে যে 30% সুদের হারটা ছিল, সেটা 15% ভাগ হয়ে যাবে। 6 মাসে কত? 15% হবে। তাহলে সুদ যদি 15% হয়, সুদে আসলে কত হবে? 115। পাওয়ারে মোট কিস্তি, মোট কত দিনের দেওয়া আছে? 1 বছরের মোট কিস্তি কয়টি? 1 বছরের মোট কিস্তি 6 মাস পর পর হলে 2টি। আশা করি তোমরা এটুকু বুঝতে পারলে। আসলে আমি ধরলাম 100, এবার সুদে আসলে আমি 115, 130 না ধরে 115 ধরলাম কেন? কারণ বার্ষিক সুদের হার 30%, এবার সুদের পর্ব দেওয়া আছে 6 মাস। 6 মাস সুদের পর্ব অর্থ কি? 6 মাস পর পর টাকাটা কিস্তি দেবে, সুদটা দেবে। এবার 6 মাস পর পর যদি দেয়, তাহলে বছরে কয়টা হবে? 2টা।
সেজন্য আমি 30%কে 2 ভাগ করে নিলাম 100 15 100 মনে করো 30% ভাগ করলে 15 তো আসল যদি 100 হয় শুধু আসলে কত হবে 115। কাটাকাটি করো, কাটাকাটি করলে তুমি যদি 5 দিয়ে কাটো 5 দিয়ে কাটলে হবে 23, 5 দিয়ে কাটলে হবে 20, তাই তো? তাহলে 23 স্কোয়ার হলো 20 স্কোয়ার হলো 400, 23 স্কোয়ার হলো সম্ভবত 529, সম্ভবত 23 স্কোয়ার 529। তোমাকে কি লিখতে হবে, যদি 15,000 টাকা ধার করা হয় কত টাকা শোধ করতে হবে? তাহলে এক পাশে লিখলাম আমার, এক পাশে লিখলাম কোশ্চেনের। আমার মোট কত টাকা থাকলো? আমার মোট রইল 400, বইয়ের মোট দেওয়া আছে 15,000। আমার মোট বেরোলো 400, বইয়ের মোট বেরোলো 15,000। তোমাকে বের করতে হবে কত টাকা শোধ করতে হবে সুদে আসলে। তো সুদে আসলে কয় টাকা? 400 টাকা থেকে কয় টাকা হলো? 529 টাকা হলো। এটাও কত হবে? 15,000 বাই 400 গুণ 529। শূন্য শূন্য কাটা, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে হয় 75 আর 2। উপরে 75 আর 529 গুণ করে তোমরা একটু 2 দিয়ে ভাগ করে নেবে। 75 আর 529 আমি গুণ করি। 529কে আমি গুণ করব কত দিয়ে? 529কে আমি গুণ করব 75, সরি 529কে আমরা গুণ করব 75 দিয়ে, তাই তো? 5 45 5 হাতে 2, 5 দোকান 10, 2 12, 2 হাতে 1, কি করি 5 45 5 হাতে 4, 5 দোকান 10 আর 4 14, 4 হাতে 1, 5 হাতে থাকে 26, 5 7 63, 3 হাতে 6, 7 14 6 21, 0 হাতে 2, 5 7 35 2 37, 5 7 6 9 3, 3 9 6 7 5। এটাকে আবার ওই উপরে 75 আর ওই 7 529 গুণ করলে তো হইলো। এটাকে আবার তোমাকে 2 ভাগ করতে হবে, 2 ভাগ করে যা আসবে সেটাই আমাদের সঠিক উত্তর। 2 ভাগ তোমরা করে নেবে 19,000। আমি ক্যালকুলেটারে করলাম, তোমার একটু ভাগটা করে নেবে, আমার ঘুম পাচ্ছে তাই একটু তাড়াতাড়ি করলাম। 19,835.5। 19,835.5 অপশন নম্বর বি আমাদের সঠিক উত্তর। চলো এরপর লাস্ট অঙ্ক। সুন্দর একটা অঙ্ক, তোমাদের মতো অনেকেই অঙ্ক আটকে বলতে গ্যারান্টি। একটু দেখে নাও, তারপর আমি করাচ্ছি। 3টে আয়তাকার মাঠ যাদের ক্ষেত্রফল 70 বর্গ মিটার। 3টা মাঠ আছে, একটা মাঠ, একটা মাঠ, একটা মাঠ। 3টা মাঠ আছে, 3টা আয়তাকার মাঠ। প্রথমের ক্ষেত্রফল 70, পরের ক্ষেত্রফল 84 মিটার, তারপরের ক্ষেত্রফল 112। 3টা আলাদা আলাদা আয়তাকার জমি আছে। প্রথমটার ক্ষেত্রফল 70, পরেরটার ক্ষেত্রফল 84, তৃতীয়টার ক্ষেত্রফল 112। তাদেরকে সদৃশ আয়তাকার ফুলের বেডে ভাগ করা হলো। সদৃশ আয়তাকার মানে সদৃশ বলতে একই রকম ফুলের বেডে ভাগ করা হবে। টোটাল কয়টা মানে এর মধ্যেই মনে করো ছোট ছোট অনেক টুকরা হয়ে যাবে। সেভাবে মনে করো এর মধ্যে মনে করো ছোট ছোট অনেক টুকরা হয়ে যাবে। এই এর মধ্যে ছোট ছোট মনে করো টুকরা হয়ে যাবে, তাই তো? কি লেখা আছে? তাদেরকে সদৃশ, তাদের বৃহত্তম লিখতে হইতো, যাই হোক তাদেরকে সদৃশ আয়তাকার ফুলের পেটে ভাগ করা হয়। মানে এই যে 70 84 আর 112 ছিল, এদেরকে তুমি আগে ক্ষেত্রফল ছিল 70 84 112, তাই তো? তো এদের গসাগু করে তুমি আগে বের করে নাও। তুমি যে মানে সব থেকে বড় মাপের যে ছোট ছোট খোপগুলো করবে, আমার কথাটা আগে বোঝো। 3টা আলাদা আলাদা মাঠ ছিল মনে করো, এটা লাস্ট অঙ্ক একটু জোশ দিয়েই করাই। তোমরা কল্পনা করো 3টা আলাদা আলাদা মাঠ ছিল। প্রথম মাঠের ক্ষেত্রফল 70 বর্গ মিটার, দ্বিতীয় মাঠের ক্ষেত্রফল 84 বর্গ মিটার, তৃতীয় মাঠের ক্ষেত্রফল 112 বর্গ মিটার,
ঠিক তো? এইবার এই যে ৩টা যে আলাদা আলাদা মাঠ ছিল, তোমাকে এই মাঠের মধ্যেই বড় কোনো একটা মাঠ খুঁজে বের করতে হবে। মানে তুমি এর মধ্যে মনে করো ফুলের গাছ লাগাবে, সুন্দর করে জায়গা করে ফুলের গাছ লাগাবে। এবার তুমি ফুলের গাছ লাগানোর জন্য জায়গা করবে। এবার জায়গা করার পরে দেখলে কি প্রতিটা ক্ষেতের যে জায়গা মানে ভাগ ভাগ করে তুমি যে জায়গা করলে প্রতিটা জায়গায় সেম, মানে প্রত্যেকটা ক্ষেতে ৩টা ক্ষেতেরই তুমি যে ভাগ ভাগ করলে ফুল লাগাবে মনে করো ওই জায়গাটুকু কি সেম, তাই তো? এবার তোমাকে বের করতে হবে তুমি যে ছোট ছোট খোপ খোপ যে করলে ওই খোপের যদি একটা দৈর্ঘ্য হয় ৭ তাহলে প্রস্থ কত হবে তোমাকে বের করতে হবে। তোমাকে সর্বপ্রথম বের করতে হবে তুমি যে এই জমি ৩টার থেকে তুমি যে একটা নতুন করে মানে এগুলোর মধ্যে তুমি যে ভাগ করবা বিভিন্ন বেডে ভাগ করবা, তো প্রত্যেক বেডের জন্য কতখানি জমি অ্যালাউড, তাই তো? তাহলে তোমাকে বের করতে হবে এটা গসাগু দিয়ে বের করতে হবে। তো ৭০, ৮৪ আর ১১২ এর গসাগু তোমরা বের করবে। গসাগু করে দেখবে ১৪, তাই তো? ১৪ তার মধ্যে বলে সরি, তার মানে কি ১৪ বর্গ মিটারের যে ছোট ছোট টুকরো হয় এমন টুকরো প্রতিটা আয়তক্ষেত্রেই পাওয়া যাবে, তাই তো? ১৪ বর্গ মিটারের টুকরো। এবার আমরা তো তোমার তো সবাই জানো ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। দৈর্ঘ্য দেওয়া আছে ৭ মিটার, প্রস্থ দেওয়া আছে এক্স, আমি জানি না প্রস্থ এক্স ধরলাম। দৈর্ঘ্য দেওয়া আছে ৭ মিটার, প্রস্থ দেওয়া আছে এক্স, তবে প্রস্থ বের করতে হবে এক্স। ক্ষেত্রফল আমি প্রত্যেকটা ফুলের বেডের প্রত্যেকটা বৃহত্তম ফুলের বেডের আমি বৃহত্তম কত বের করলাম আমি ১৪, তাই তো? আশা করি বুঝতে পারলে। মাঠ তো ৩টা আলাদা আলাদা ছিল, ৭০, ৮৪ আর ১১২। এর মধ্যে প্রত্যেকটা ফুলের বেড ৩টা মাঠেরই ফুলের বেডের মাপ সমান, তাই তো? এবার তোমাকে বের করতে হবে প্রতিটি ফুলের যে বেডগুলো ছিল ওগুলো দৈর্ঘ্য দেওয়া আছে ৭ সেমি, তোমাকে ৭ মিটার সরি, তোমাকে প্রস্থ বের করতে হবে। তো আমি প্রথমে ৭০, ৮৪ আর ১১২ গসাগু করলাম, গসাগু আসলো ১৪। তার মানে কি তুমি যে ফুলের বেডটা যে লাগিয়েছিল প্রতিটা ফুলের বেড, তো একটা অমন ফুলের বেডের ক্ষেত্রফল ১৪ বর্গ মিটার, তাই তো? ক্ষেত্রফল, তাহলে ৭ দিয়ে ১৪ কাটবে, এক্স এর ভ্যালু পেয়ে যাবে কত? এক্স এর ভ্যালু পেয়ে যাবে ২। অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে অঙ্কটা একটু আনকমন টাইপের অঙ্ক, আর ঘুমে করে বোঝালাম, হয়তো ঠিকঠাক বোঝায়নি, তো সবাই ক্ষমা করে দিও। বাকি কি টাইপের তোমরা ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। সাবস্ক্রাইবারের সংখ্যা খুব ধীরে ধীরে বাড়ছে, ১৩৪, লাস্ট ১০-১২ দিনে খালি ৩ কি ৪ বাড়লো। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে, এবং যারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি বা ভিডিও দেখো না তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। যদি ভিডিওটা দেখো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করে জানাতে পারো বা কমেন্ট করে জানাতে পারো। বাকি যদি কোনো টাইপের সমস্যা থাকে অঙ্কের বিষয়ে, অঙ্কের কোনো টপিকে, তো তোমরা সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। বাকি সবাইকে গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম, থ্যাংক ইউ।